আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো হচ্ছে সিএসএস নিয়ে। তো সিএসএস কি? সিএসএস বোঝার আগে একটু এইচটিএমএল টা সম্বন্ধে বলি যে একটা ওয়েব পেজের কাঠামো দাঁড় করায় হচ্ছে এইচটিএমএল। আর সেই কাঠামোর আপনার হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার যে কাজ হচ্ছে সিএসএস এর। অর্থাৎ আপনি একটা সিএসএস দিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন বা ইন্টারেক্টিভ করতে পারবেন আপনার ওয়েব পেজটাকে। এছাড়াও হচ্ছে আপনার সিএসএস দিয়ে কি করতে পারবেন? আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যানিমেশন প্রয়োগ করতে পারবেন। তারপরে রেসপন্সিভ ডিজাইন গুলো হচ্ছে আপনি কি করতে পারবেন সিএসএস দ্বারা করতে পারবেন। তো সিএসএস হচ্ছে আপনার এইচটিএমএল পেজে কিভাবে আমরা লিখবো। তো সিএসএস লেখার জন্য হচ্ছে তিনটা ভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএস দিয়ে আমরা হচ্ছে শুরু করি। তো ইনলাইন সিএসএস যদি আমরা লিখি তাহলে হচ্ছে এটা আমরা কোনো একটা এলিমেন্টের ভিতরেই হচ্ছে সাথে সাথে আমরা সিএসএসটা প্রয়োগ করব। তো আমরা একটা ডিভ এলিমেন্ট নিলাম। তো এখানে আমরা লিখলাম যে হ্যালো। দেখেন হ্যালো লেখা দেখাচ্ছে। এখন আমি যদি এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি এবং এটার ভিতরে যদি আমি ফন্ট সাইজ যদি বলে দেই যে 40 পিক্সেল, তাহলে দেখেন যে এটা কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে, ফন্ট সাইজ আমার বড় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যে এলিমেন্টের কোনো কিছু পরিবর্তন করতে চাইতেছি বা ডিজাইন করতে চাইতেছি সেই এলিমেন্টে সরাসরি আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হচ্ছে কি করব, সিএসএস গুলো লিখব। এটা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস আপনি লিখতে পারলেন। এর ভিতরে আপনি লিখতে পারবেন হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস লেখার জন্য আপনাকে হেড সেকশনের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে হচ্ছে আপনার সিএসএস গুলো লিখতে হবে। তো সেই জন্য আমরা হচ্ছে লেখার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনি কোন এলিমেন্টের উপরে হচ্ছে আপনি সিএসএস প্রয়োগ করতে চাইতেছেন সেটা আগে ধরতে হবে। তো আমরা একটা H1 এলিমেন্ট নিলাম। তো আমি এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। তো নিচেরটা দেখেন যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এখন আমরা H1 এর আমরা স্টাইল করব না ডিভের স্টাইল করব। যদি আমরা ডিভের স্টাইল করতে চাই তাহলে ডিভ ধরবো, আর H1 এরটা যদি করতে চাই তাহলে H1 ধরবো। তো আমরা H1 টাকে স্টাইল করতে চাই, H1 কে ধরলাম, ধরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এর ভিতরে হচ্ছে আমরা সিএসএস কোডগুলো লিখবো। আমরা এটার কালার বলে দিলাম হচ্ছে রেড। দেখেন যে এটার কালার কিন্তু আপনার রেড হয়ে গেল। অর্থাৎ আপনি এই স্টাইল ট্যাগের ভিতরে আপনি যা লিখবেন সেগুলো হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস, অর্থাৎ আপনার সেই এইচটিএমএল পেজের ভিতরেই থাকবে কিন্তু হেড সেকশনে থাকবে। তো আপনি চাইলে আরেকটা উপায়ে সিএসএস ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, অর্থাৎ আপনার সিএসএস কোডগুলোকে আপনি আলাদা একটা ফাইলে লিখবেন। তো এটা লেখার উদ্দেশ্য বা মানে হচ্ছে আপনার যে আপনার যখন একটা ওয়েব পেজ দাঁড়ায় যাবে তখন সেখানে হচ্ছে হাজার হাজার এইচটিএমএল ট্যাগ থাকতে পারে, তখন কিন্তু এমনিই অনেক বড় হয়ে যাবে একটা পেজ, আপনি বারবার স্ক্রল করে কিন্তু খোঁজাটা খুব মুশকিল। এখন সেই পেজে যদি আপনার ইন্টারনাল সিএসএস যদি থাকে, সেই সিএসএস এর কোড যদি আপনার 2000 লাইন হয় তাহলে 1000 আর 2000 3000 লাইন হয়ে গেল। তো তখন কিন্তু আপনার আবার ফাইন্ডিং করে খুঁজে বের করা কিন্তু একটু হিবিজিবি লাগবে বা একটু মানে কষ্টসাধ্য একটা কাজ। তো সেই জন্য হচ্ছে আপনার সিএসএস ফাইলগুলোকে হচ্ছে আপনি আলাদা করে নিতে পারবেন। এখন আপনি একটা ফাইলে হচ্ছে একাধিক সিএসএস ও ব্যবহার করতে পারেন। সেই একাধিক সিএসএস যদি আপনি বারবার স্টাইল ট্যাগের ভিতরে যদি সব একত্রিত লেখেন তখন কিন্তু সমস্যা। তো আপনি প্রত্যেকটা পার্ট, যেমন আপনি ধরেন যে একটা পোর্শন হেডার সেকশনের জন্য আপনি স্টাইল দিতে চাইতেছেন, তো আপনি হেডার ডট সিএসএস নামে একটা সিএসএস ফাইলই আপনি আলাদা তৈরি করে আপনি এখানে লিঙ্ক করে দিতে পারেন। তাহলে সহজেই আপনি বুঝতে পারবেন যে হেডার ডট সিএসএস দ্বারা কি করতেছে, হেডারের ডিজাইনগুলো করা যাইতেছে। তো এক্সটার্নাল সিএসএস ব্যবহার করার জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেই জন্য হচ্ছে আপনাকে আলাদা একটা ফাইল তৈরি করে নিতে হবে। সেই ফাইলটা হচ্ছে আপনার এক্সটেনশন থাকতে হবে ডট সিএসএস। তো আমরা একটা ফাইল তৈরি করে নিলাম আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, যে স্টাইল। আপনি এই স্টাইলের পরিবর্তে আপনি যে কোনো একটা নামও দিতে পারেন। তো আমি একটা এক্সটেনশন দিলাম ডট সিএসএস। তো ডট সিএসএস এক্সটেনশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এখন এই ডট সিএসএস দেওয়ার পরে এর ভিতরে হচ্ছে আমরা সিএসএস এর কোডগুলো লিখবো। এখন যে আমি এই যে এক্সটার্নাল সিএসএস যে ফাইল আমি তৈরি করলাম, এই ফাইলটাকে আমার এই এর সাথে কানেক্ট করে দিতে হবে, আপনার এইচটিএমএল পেজের সাথে কানেক্ট করে দিতে হবে। তো সেই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনাকে লিংক নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা ব্যবহার করতে হবে। এই ট্যাগের ভিতরে আপনি href এর ভিতরে আপনি হচ্ছে ফাইল পাথটা বলে দিবেন। তো ফাইল পাথটা আমরা কি বলে দিলাম, যেহেতু আমাদের সেম রুট ডিরেক্টরিতে দুইটা ফাইলই আছে, ইন্ডেক্স আর এইচটিএমএল। এখন index.html এবং হচ্ছে style.css একই ফাইলে যেহেতু আছে সেই জন্য আমরা কি করলাম, style.css টা লিখে দিলাম। তো এখন লেখার পরে আমরা যদি এইখানে যাই, এখন আমরা হচ্ছে বডির আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই যে গ্রিন। দেখেন আমার কিন্তু কাজ করতেছে না। কাজ না করার কারণ কি? কাজ না করার কারণ হচ্ছে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আপনাকে ব্যবহার করতে হবে, যে এইটা হচ্ছে স্টাইল শীট। তো যখন আপনি এই স্টাইল শীট রিলেশনটা ব্যবহার করবেন তখন সে বুঝবে যে না, এই সিএসএস ফাইল দ্বারা আপনি চাইতেছেন হচ্ছে কোনো একটা কিছু ডিজাইন করতে। তো
তো তখন এটা হচ্ছে style.css টা কিন্তু কাজ করবে। তো এইভাবে হচ্ছে আপনি ইনলাইন হচ্ছে, তারপরে স্টাইল ট্যাগের মাধ্যমে হচ্ছে ইন্টারনাল, এবং হচ্ছে আপনার লিঙ্ক ট্যাগের মাধ্যমে হচ্ছে এক্সটার্নাল সিএসএস গুলো ব্যবহার করতে পারবেন। এখন দেখেন যে আমরা হচ্ছে সিলেক্টের গুলো কিভাবে ব্যবহার করব। তো আমি সেই জন্য হচ্ছে এই স্টাইল ফাইলটাকে আলাদা করে ফেলি। তো style.css এই ফাইলটা, এখন দেখেন যে আপনার index.html এ আরো অনেকগুলো ট্যাগ থাকতে পারে। একটা পেজে তো আর দুইটা ট্যাগ থাকে না, হাজার হাজার ট্যাগ থাকে। তো সেই ট্যাগগুলোকে আপনি ধরবেন কিভাবে? ধরার জন্য আপনার তিনটা উপায়ে ধরতে পারবেন, সাধারণত তিনটা উপায়ে ধরতে পারবেন। এছাড়াও বেশ কিছু উপায়ে ধরা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো সরাসরি হচ্ছে এলিমেন্টের নাম ধরে দেখেন, আমরা কিন্তু বডি যে এলিমেন্ট আছে সেই বডি এলিমেন্টের ধরে কিন্তু আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারতেছি। আমরা কিন্তু এই H1টা ধরে কিন্তু আমরা কি করতে পারতেছি? H1 এর একটা স্টাইল করতে পারতেছি। আর আমরা যদি হচ্ছে ডিপ ট্যাগটা ধরি তাহলে কি আমাদের সরাসরি ওই ট্যাগের নামটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা দিলে আমাদের কি সরাসরি সেই ট্যাগটাই কিন্তু হয়ে যাবে ধরা। তো আমরা এটার কালার করে দিলাম যে হোয়াইট। দেখেন আপনার ডিপের কালার কিন্তু হোয়াইট হয়ে গেল। তো আপনার একটা পেজের ভিতরে যদি একাধিক ডিপ থাকে তাহলে আপনি কি করবেন? তো একাধিক ডিপ থাকলে প্রত্যেকটা ডিপের ভিতরে আপনার কি হবে? এই স্টাইলটা কি হবে? প্রয়োগ হয়ে যাবে। তো আমরা যদি এটার বাস্তবিক প্রয়োগ দেখি, দেখেন যে এই ডিপটা কপি করলাম, কপি করে হচ্ছে আরেকটা ডিপ নিলাম এখানে, এটার নাম দিলাম যে হাই। দেখেন যে হাইয়েরও কালার হোয়াইট হয়ে গেছে এবং কি হেলোরও কালার হোয়াইট হয়ে গেছে। তো এটা দ্বারা হচ্ছে আপনি সমস্ত এলিমেন্টকে একসাথে ডিজাইন করতে পারবেন। কিন্তু এটার একটা অসুবিধা আছে, যেমন আপনার হচ্ছে একটা জায়গায় ডিবের আচরণ একরকম করবে, অন্য আরেকটা জায়গায় ডিবের আচরণ করবে অন্যরকম আচরণ করবে। সেটা কিন্তু এই এলিমেন্ট দিয়ে ধরে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে ধরে কাজ করতে হবে হচ্ছে ক্লাস ধরে কাজ করতে হবে। যেমন আপনি এইটার এই ডিবের ক্লাস দিলেন আপনি FIRST ফার্স্ট, এবং এইটার আপনি ক্লাস দিলেন যে CLA ক্লাস সেকেন্ড। তো আপনি একটা ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করলেন। তো এই ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালুটা ধরেও আপনি কাজ করতে পারবেন। তো আপনি এই ফার্স্টে ধরলেন FIRST ফার্স্ট। তো ফার্স্টের আপনি কি করলেন যে কালার দিলেন ব্লু বা ব্ল্যাক দিলেন, তাহলে দেখেন যে প্রথমটার কালার ব্ল্যাক হলো। এখন আপনি সেকেন্ড ডিপের কালার দিতে চাইতেছেন যে কালার পিঙ্ক, তাহলে দেখেন যে সেকেন্ডটার কালার কিন্তু আপনার পিঙ্ক হয়ে গেল। তো আপনি চাইলে এইভাবে ক্লাস দিয়ে ধরে ধরে আপনি কি করতে পারবেন? আলাদা করতে পারবেন। আবার আপনার হচ্ছে একটা ক্লাসের ভিতরে মাল্টিপল ক্লাস ভ্যালুও থাকতে পারে। তো আমি এখানে দিলাম যে ABC। তো এই ABC ধরেও কিন্তু আমি আলাদা আবার ডিজাইন করতে পারবো। দেখেন .abc যদি দেই এবং এইটার ফন্ট সাইজ আমি করে দিলাম 80 পিক্সেল, তাহলে দেখেন যে আমার এবিসির কিন্তু 80 পিক্সেল হয়ে গেছে। এখন এই এবিসি আমি যেখানে ব্যবহার করব সেইটারই ফন্ট সাইজ কিন্তু আমার কি হয়ে যাবে? 80 পিক্সেল হয়ে যাবে। তো আমি এখানে ক্লাস H1 এর ভিতরে যদি আমি এবিসি ব্যবহার করি, দেখেন এবিসির এই H1 এর ভ্যালু কিন্তু 1000 হয়ে যাইতেছে। তো আপনি এইভাবে কি করতে পারবেন? ক্লাসের ভ্যালুগুলো ধরে আপনি কি করতে পারবেন? স্টাইল করতে পারবেন। এখন আরেকটা ভাবে তৈরি করা যায়, সেটা হচ্ছে আইডির মান ধরে। ধরেন আপনার আরেকটা ডিভ আছে, তো এই ডিভের আপনার একটা অ্যাট্রিবিউট আছে আইডি। তো আপনি এইটার নাম বলে দিলেন যে মাই আইডি। এখন এই আইডি অ্যাট্রিবিউটের ভ্যালুটা ধরে কিন্তু আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হ্যাশ মাই আইডি দিলেন। মাই আইডি দেওয়ার পরে এখন যদি এর ভিতরে যদি লেখেন কলর অরেঞ্জ, তাহলে দেখেন যে এটার কালার কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেল। এবং আপনার এই আইডি এলিমেন্ট ধরার জন্য আপনাকে প্রথমে ব্যবহার করতে হবে হ্যাশ, ক্লাস এলিমেন্ট ধরার জন্য আপনার ব্যবহার করতে হবে ডট, এবং এলিমেন্ট ব্যবহার করতে গেলে ব্যবহার করতে হবে সরাসরি সেই এলিমেন্টের নাম। তো এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই যে আইডি এলিমেন্টটার ভ্যালু আমরা নিলাম, অর্থাৎ একই নামে আইডি অ্যাট্রিবিউটের যে ভ্যালুটা আমরা নিলাম মাই আইডি, এই মাই আইডি নামে আইডি অ্যাট্রিবিউটের ভ্যালু একটা পেজে একবারই থাকতে পারবে। যদি আপনি একাধিকবার রাখেন তাহলে সেই ক্ষেত্রে কি করবে? আপনি যখন সার্ভারে আপনার প্রজেক্টটা তুলবেন তখন কিন্তু এরর দিবে। তো এরর দিলে তখন কিন্তু আপনার সিএসএস গুলো ঠিকঠাক মতো কাজ করবে না। তো আপনি একটা পেজে লক্ষ্য রাখবেন একই নামে যাতে একটা আইডি থাকে। তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা একটু লক্ষ্য করি, আমরা একটা এলিমেন্টের ভিতরে আমরা আইডি ক্লাস দুইটাই ব্যবহার করব। আমরা এখানে ক্লাস ব্যবহার করলাম যে ফার্স্ট। এখন দেখেন যে
আমরা একটা এলিমেন্টের ডিভেরও কি করছি, একটা স্টাইল দিছি, অর্থাৎ ডিভটাকে ধরে এলিমেন্ট ধরে স্টাইল দিছি। আবার এই ক্লাস নেম ধরেও কিন্তু আমরা একটা স্টাইল দিছি। আবার এই আইডি ধরেও কিন্তু আমরা কি করছি, একটা স্টাইল দিছি আমরা। এখন কোন স্টাইলটা কাজ করবে? তো দেখেন যে তিনটারই কালার কিন্তু আপনার আছে, তো তিনটাই কিন্তু একটা এলিমেন্টের ভিতরে কিন্তু প্রয়োগ হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটা প্রয়োগ হবে সেটা হচ্ছে আপনার আইডির মানটা কিন্তু বেশি কাজ করবে। তো আমরা এই এই ডিভের আমরা ফন্ট সাইজটা একটু বাড়াই নেই, যে ফন্ট সাইজ 40 পিক্সেল। তাহলে দেখেন যে আমি 40 পিক্সেল দেখতে পাচ্ছি এবং আমার কাজ করতেছে কোন ভ্যালুটা, অরেঞ্জ ভ্যালুটা। আমি যখন এই আইডি না থাকবে তখন আমার কাজ করবে কোনটা, তখন আমার কাজ করবে হচ্ছে ক্লাসের ভ্যালু। অর্থাৎ আইডির পরে কিন্তু ক্লাসের গুরুত্ব বেশি। আপনার যদি এই ক্লাসও না থাকে তখন কিন্তু আপনার এই ডিভ এলিমেন্ট, যেটা এলিমেন্টের ভ্যালু কিন্তু আপনার কাজ করবে। তো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করছেন যে এই জায়গায় দুইটা প্রপার্টি আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা প্রপার্টি আছে, যেহেতু তিনটা একই এলিমেন্টের ভিতরে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে সে হচ্ছে যেটা কমন সেটাকে শুধু সে রিপ্লেস করতেছে, আর যেটা কমন না সেটা যেভাবে আছে সেইভাবেই থাকতেছে, সেটা ডিভের ভিতরে হোক বা ফার্স্টের ভিতরে হোক বা আইডির ভিতরেই হোক। অর্থাৎ যেটাতেই থাকবে আপনার সেটাতেই আপনার কি করবে, কমন যদি পায় তাহলে কমনটা সে কি করে দিবে, রিপ্লেস করে দিবে। তো আমরা যদি এখন এই ক্লাসের ভ্যালু যদি হিসেবে যদি আমি ফন্ট সাইজ ব্যবহার করি 50 পিক্সেল, দেখেন এখন কোনটা কাজ করবে, এলিমেন্টেরটা কাজ করবে না ফার্স্টেরটা কাজ করবে? অবশ্যই ক্লাসেরটা কাজ করবে, ফার্স্টেরটা কাজ করবে। কারণ কি, ডিভের চেয়ে ফার্স্ট অর্থাৎ ক্লাসের এলিমেন্টের গুরুত্ব বেশি। এখন দেখেন যে ফন্ট সাইজ কিন্তু একটু বেড়ে গেল, আপনি এটা দেন যে 70 পিক্সেল, দেখেন যে আরো বেড়ে গেল। তো এখন এই ফন্ট সাইজ যদি প্রপার্টিটা যদি আপনার আইডির ভিতরেও থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনটা কাজ করবে, কারণ ক্লাসের চেয়ে তখন আবার আইডির অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু বেশি। তো আমরা এখানে 100 পিক্সেল দিলাম, দেখেন এটা কিন্তু 100 পিক্সেল হয়ে যাইতেছে। অর্থাৎ প্রথমে হচ্ছে আইডির গুরুত্ব, তারপরে ক্লাসের গুরুত্ব, তারপরে এলিমেন্টের গুরুত্ব। এইভাবে হচ্ছে আপনার সিএসএস ক্লাসগুলোর হচ্ছে গুরুত্ব পাই। এখন আরেকটা জিনিস আমরা কথা বলি, সেটা হচ্ছে কমেন্টস নিয়ে। তো আমরা কমেন্টস কি জন্য ব্যবহার করি বা কমেন্টস কি, যেমন আপনার হচ্ছে এখানে 1000 লাইনের একটা কোড আছে। তো 1000 লাইনের ভিতরে আপনি হচ্ছে প্রথম 100 লাইন এটা হচ্ছে আপনার কি হবে, যে আপনার হেডারের স্টাইল করার জন্য ব্যবহার করা হয়েছে। এখন যে হচ্ছে অন্য কেউ যদি আপনার প্রজেক্টটা যদি কাজ করে তাহলে সে কিন্তু সহজে বুঝতে পারবে না যে প্রথম 100 লাইন আসলে হেডার রিলেটেড কাজ হয়েছে। তো আপনি অন্য ডেভেলপারকে বা নিজে বোঝার জন্য আপনি কি করবেন, যে একটা কমেন্টস দিয়ে রাখতে পারবেন, যেগুলো হচ্ছে ব্রাউজার রান করবে না, ব্রাউজারে আপনার এগুলো কি শো করবে না। তো আপনি এখানে দিয়ে দিলেন যে হেডার স্টাইল, হেডার স্টাইল। তো আপনার এটা দ্বারা বোঝাচ্ছে যে আপনার হেডার স্টাইল, যে কেউ বুঝে কিন্তু এটা বুঝতে পারবে, এটা আমি আর আপনি বুঝতে পারবো, কিন্তু এটা কিন্তু ব্রাউজার কিন্তু বুঝতে পারবে না। তো আপনি এইটুক থেকে এইটুক পর্যন্ত আপনি বলে দিলেন যে হেডার স্টাইল, তাহলে কি হইলো, যে যে কেউ দেখে কিন্তু বুঝতে পারবে যে এর ভিতরের অংশটুকু এটা করা হয়েছে আপনার হেডার স্টাইল দিয়ে, হেডারের স্টাইলগুলো করা হয়েছে। তো এইভাবে আপনি কমেন্টস গুলো দিতে পারবেন। এখন হচ্ছে আমরা সিএসএস গুলো যে লিখি, সিএসএস গুলো আমরা কি সিনট্যাক্সে লিখি, আমরা তো আমাদের মন মতো যে কোনো কিছু লিখলেই হবে না। তো সিএসএস এর আপনার একটা সিনট্যাক্স, সহজ সিনট্যাক্স, সেটা হচ্ছে যে আপনার প্রথমে প্রপার্টি নেম থাকবে, তারপরে ক্লোন থাকবে, তারপরে কি ভ্যালু থাকবে, তারপরে সেমিক্লোন দিয়ে শেষ করতে হবে। তো আপনি একাধিক প্রপার্টি যদি ব্যবহার করতে চান তাহলে এইভাবে সেমিক্লোন দিয়ে দিয়ে আপনি কি করতে পারবেন, একাধিক প্রপার্টির নাম ব্যবহার করে তার ভ্যালু ব্যবহার করে কাজগুলো করতে পারবেন, অর্থাৎ সিএসএস এর স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটার সিনট্যাক্স খুবই সহজ। প্রথমে হচ্ছে প্রপার্টির নাম, যেটা দ্বারা হচ্ছে কি কাজ করবে সেটা বোঝাবে, এবং হচ্ছে সেই কাজের ধরনটা কি হবে সেটার ভ্যালু দ্বারা কিন্তু প্রকাশ পাবে, এবং এর মাঝখানে কি থাকবে, ক্লোন থাকবে। এবং প্রপার্টি যখন আমরা শেষ করব সেইটার সেই সিএসএস প্রপার্টির কাজ যখন শেষ হবে তখন আমরা কি করব, সেমিক্লোন দিয়ে শেষ করে দেব। তো এই হচ্ছে আপনার সিএসএস এর প্রপার্টি এবং হচ্ছে ভ্যালুর কাজ।